ক্রিটিক্যাল অবস্থা থেকে যে ডেভেলপ করেছে এখন তো মরণ অবস্থায় সে এখন দেখেন আপনার যায় কি অবস্থা আমার না। করোনায় ২৪ ঘন্টায় রাজধানীর বাইরে ১৭০ জনের মৃত্যু, আক্রান্তদের অর্ধেকই গ্রামের। আরও ৭ দিন বাড়ল কঠোর বিধিনিষেধ, পঞ্চম দিনে যানজটের নগরী ঢাকা। উত্তরের জনপদে বন্যার অশনি সংকেত, তিস্তার সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধ শতাধিক চর। বরাদ্দ দেওয়া হলেও ত্রাণ পৌঁছেনি পানিবন্দীদের কাছে। ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই হুমড়ি খেয়ে পড়লেন ভোক্তারা। কোরবানির পশু পরিবহনে রেলের ক্যাটল সার্ভিস, গরু প্রতি খরচ ৫০০ টাকা। আতশবাজির ছটায় যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস উদযাপন। নিউ ইয়র্ক সহ সব শহরে উৎসবের আমেজ, আনন্দে শামিল প্রবাসীরাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। করোনার অব্যাহত ছোবলে ক্ষতবিক্ষত দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন, আর ২৪ ঘন্টায় রাজধানীর বাইরে মৃত্যু ১৭০ জনের। সর্বোচ্চ কুষ্টিয়া জেলায় ২০ জন। দেশ জুড়েই বেড়েছে শনাক্তের হার। সর্বোচ্চ শনাক্তের হার বরিশালে ৫৯.৫৭%। রোগীর চাপ, শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। তৈরি হচ্ছে করোনার নতুন নতুন হটস্পট। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়িয়ে করোনার থাবা এখন ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও। আতঙ্ক আর অনিশ্চয়তায় হাসপাতালে ভর্তি রোগীরা। রোগীদের প্রচণ্ড চাপে টালমাটাল চিকিৎসা ব্যবস্থা আর সার্বিক সেবা না পাওয়ার অভিযোগ স্বজনদের। সীমান্তবর্তী জেলা করোনা ও উপসর্গ নিয়ে হটস্পট কুষ্টিয়ায় সর্বোচ্চ ২০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় ৮৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৯২ জন, হার ৩০.৩%। ২০০ শয্যার হাসপাতালে ভর্তি ২৮৭ জন। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাদের মধ্যে রাজশাহীর ৮ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন এবং পাবনা, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন করে। ২৪ ঘন্টায় ৬১৬টি নমুনা পরীক্ষায় ২১০ জন শনাক্ত হয়েছেন। খুলনার ৪টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনার ৯ জন ও বাগেরহাটের ৩ জন। ২৪ ঘন্টায় ৬৫৫টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৯ জন শনাক্ত হয়েছেন। পোস্ট অপারেটিভ যেখানে নিচ্ছে সেখানেও ট্রিটমেন্ট রেজাল্ট দায়িত্ব ছিল, ট্রিটমেন্ট করেনি। ১২টার পরে আর কোনো সিলিন্ডার ঢোকে না, তাহলে মানুষজন ২টার মানুষজন, ৩টার মানুষজন, সকালে মানুষজন কি করবে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। ২৪ ঘন্টায় ৭০৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১০ জন। হাসপাতালে তো ভয়ঙ্কর অবস্থা, কারণ কি আজকে ৫ দিন ধরে আমি আইলাম কিন্তু কোনো চিট পাইতেছি না। গতকালকে আমার রোগী ভর্তি করছে, এই পর্যন্ত এখানে ডাক্তার ঢুকে নাই। ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ শনাক্ত নতুন হটস্পট বরিশালে ৫৯.৭৫%। ১৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১১২ জন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। আমাদের ম্যান পাওয়ারের সাথে সাথে লজিস্টিক সব সাপোর্টেই আমাদের এখানে অপত্যল, কারণ এটা করোনা ডিজাইন হসপিটাল নয়, এটা একটা নির্মাণাধীন বিল্ডিং ছিল। নির্মাণাধীন বিল্ডিংয়ে অনেক কিছুই নেই। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। ঝিনাইদহে মারা গেছেন ৮ জন। আরেক হটস্পট সাতক্ষীরায় মারা গেছেন ৮ জন। এছাড়া ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে যশোরে ১৬ জন, মেহেরপুরে ৫ জন, বগুড়ায় ৮ জন, টাঙ্গাইলে ৭ জন, চট্টগ্রামে ৫ জন, দিনাজপুরে ২ জন, ঝালকাঠিতে ২ জন এবং নাটোর ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। খুলনায় ৪ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে সদর হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, ইমা যেটা বলছিলেন, খুলনায় যে ২৪ ঘন্টায় হাসপাতালগুলোতে মারা গেছেন ১৭ জন। আমরা যেটি জানতে পেরেছি যে খুলনার করোনা যে ডেডিকেটেড হাসপাতাল ১৩০ শয্যার, সেখানে মারা গেছেন ১০ জন উপসর্গ এবং করোনা আক্রান্ত হয়ে। সদর হাসপাতালে ২ জন, গাজী মেডিকেল যেটি বেসরকারি হাসপাতাল সেখানে ৪ জন এবং
খুলনা শেখ আবু নাসের নতুন যে বিশেষায়িত হাসপাতাল, সেখানে ৪৫ শয্যার যে আসন বিশিষ্ট যে করোনা হাসপাতাল করা হয়েছে, সেখানে একজন মারা গেছেন। সব মিলিয়ে খুলনার যে করোনা পরিস্থিতি আমরা বলার চেষ্টা করেছি সকাল থেকে, সেটি হচ্ছে এখানে মানুষের চাপ বাড়ছে প্রতিনিয়ত এবং আক্রান্ত সংখ্যা বাড়ছে। আক্রান্তর হার যে পরিমাণ বাড়ছে তাতে এখানে যে হাসপাতালগুলো রয়েছে বা 4টি হাসপাতালে এখানে যে আসন সংখ্যা 245 জন, তার থেকে আসলে বেশি রোগী এখানে চাপ বাড়ছে আসছে। তো এখানে প্রথমত আসন সংখ্যা আরও বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাধারণ মানুষ যেটি বলছেন যে এখানে যারা চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছেন, বিশেষ করে ডাক্তার বা নার্স এবং সেই সাথে তাদের সহকারী যারা রয়েছেন, তাদেরকে আরও আন্তরিক হওয়ার ব্যাপারে তারা গুরুত্ব আরোপ করেছেন। এবং এখানে বিষয় যে অক্সিজেনের যে সংকটের কথা বলা হচ্ছে, অক্সিজেনের সিলিন্ডারের পর্যাপ্ততা রয়েছে, এটি আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। এবং এটি জনবল সংকটের কারণে সময় মতো অনেক জায়গা অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা হাসপাতালগুলোতে যে খোঁজ নিয়েছি, সেখানে শয্যা সংখ্যা যেটি রয়েছে, বিশেষ করে 130 শয্যার বিপরীতে 187 জন, 170 শয্যার বিপরীতে 65 জন এবং 45 শয্যার বিপরীতে সেখানে অবস্থান করছে 44 জন। সব মিলিয়ে করোনার যে পরিস্থিতি খুলনাতে, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা আজকে দেখেছি যেটি, সেই অনুযায়ী যে খুলনার অলিতে গলিতে এবং রাস্তাঘাটে সেখানে কিন্তু লোকজনের সমাগম বেড়েছে এবং যাতায়াত বেড়েছে। এতে কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধ করা সঠিকভাবে সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সব মিলিয়ে এই ছিল ইমা খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। খুলনায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে দেশে করোনায় আক্রান্তদের অর্ধেকই গ্রামের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 35-এর বেশি বয়সী সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। অগ্রাধিকার প্রাপ্তরা মডার্না টিকা পাবেন বলেও জানান তিনি। করোনা সংক্রমণ আর মৃত্যু এখন প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে। প্রথমে শহর ভিত্তিক হলেও এখন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে কোভিড-19। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট হানা দিয়েছে প্রত্যন্ত গ্রামেও। হাসপাতালে হাসপাতালে এখন রোগীদের বেঁচে থাকার আকুতি আর স্বজনদের আহাজারি। এমন অবস্থায় অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এখন আক্রান্তের 50% গ্রামের। আমাদের এখন যে সংক্রমণটা হচ্ছে, এটা কমিউনিটিতে ছড়িয়ে গেছে এবং গ্রামে হচ্ছে বেশি, গ্রামের লোকজনের মধ্যে হচ্ছে বেশি। আমাদের যে হিসাব, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। এত কিছুর পরেও হাতে আসা 45 লাখ ডোজ টিকা দিচ্ছে স্বস্তির যোগান। আবারও গণটিকা শুরুর আশ্বাস দিয়ে ডিজি জানালেন, এবারে বয়স সীমা করা হবে 35 বছর। আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস, সেটাও আছে। দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এবারের কোরবানির পশুর হাট পুরোপুরি ডিজিটাল করার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে চলমান বিধিনিষেধ আরও 7 দিন বাড়ানো হয়েছে। তবে কঠোর লকডাউনের 5ম দিনে অনেকটাই আগের চেহারায় রাজধানী। সড়কে গাড়ির সংখ্যা বাড়ায় কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। মোড়ে মোড়ে চেকপোস্ট, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল থাকলেও ঠেকানো যাচ্ছে না মানুষের অহেতুক চলাফেরা। যেন আটক, মামলা আর জরিমানার তোয়াক্কা করছেন না কেউই। কঠোর বিধিনিষেধের 5ম দিনে রাজধানীর রাজপথ যেন ব্যক্তিগত গাড়ি আর রিকশার দখলে। সাধারণ মানুষেরও যাতায়াত আগের তুলনায় বেড়েছে অনেকটাই। অফিস খোলা কিন্তু পরিবহনের ব্যবস্থা নেই, এই অভিযোগ অনেকের মুখেই। আমার আইডি কার্ডটা বাসায় রেখে আসছি, ওইটা আর কি বললাম, তাই বলতে আছে মামলা দিতে। এই লকডাউনে 3 দিন বাসায় পড়ে আসছিলাম। কোন অফিস থেকে ফোন এসে আপনার অফিস খোলা, আপনি অফিসে আসেন না কেন? আমার তো অফিস খোলা, এখন চাকরি বাছাইতে হলে তো অফিসে যেতেই হবে। রামপুরা থেকে টঙ্গী যেতে হয় প্রত্যেক দিন, কিন্তু আমি তো গাড়ি পাওয়া খুব মুশকিল, তাই না? রিক্সায় তো আর এই টঙ্গী যাওয়া সম্ভব না। রাজধানীতে ঢোকার মুখে ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে নজরদারি। রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহলও। যথাযথ কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে, অন্যথায় আটক, জরিমানা, মামলাও হচ্ছে। তারপরও ঠেকানো যাচ্ছে না অহেতুক আনাগোনা। আজকে ভেহিকল মুভমেন্টটা আসলে অনেক বেশি। আমরা সকাল থেকেই আসলে এখানে চেকপোস্ট করতেছি এবং গাড়িগুলো আমাদের ঘুরাইতে হচ্ছে, আমরা হিমশিম খাচ্ছি। ভেরিফাই করছি, কেউ হয়তো 3 বছর আগের একটা প্রেসক্রিপশন
দিচ্ছেন, আমরা সেগুলো যাচাই বাছাই করছি আসলেই উনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিনা বা টিকা দিতে যাচ্ছেন কিনা। এদিকে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সংক্রমণটাকে রোধ করার জন্য আরো 1 সপ্তাহ এটা বর্ধিত করা হচ্ছে। যে পরিকল্পনাটা হচ্ছে আপনার করোনা এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা। লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না বলে মত বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর লালবাগ এলাকায় আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, ইমা, লকডাউনের আজ ৫ম দিন চলছে। অনেকটা বলা যায় যে গত 4 দিনের তুলনায় আছে কিন্তু রাজধানীর এই সড়ক মহাসড়কগুলোতে বা অলিতে গলিতে কিন্তু যানবাহনের চাপ কিছুটা বেড়েছে এবং জনসমাগমও কিন্তু বলা যায় যে সে অর্থে না থাকলেও মানুষের চলাচল কিছুটা বেড়েছে। এর অন্যতম যেই প্রধান কারণ সেটি হচ্ছে কিন্তু যদিও জানেন যে লকডাউনের কারণে মোটা দাগে বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, তবে শিল্প কলকারখানা যেহেতু খোলা রয়েছে এবং সেই কলকারখানাগুলোর অফিস কিন্তু অনেকগুলো ঢাকাতেই আছে, সেই কারণে অফিসগামী মানুষ আজকে কিন্তু যেহেতু গতকাল এবং এর আগের দিন যেহেতু সরকারি ছুটি ছিল, আজকে যেহেতু রোববার এবং আজকে যেহেতু সোমবার, এই সোমবারে কিন্তু ছুটির রেস্টটা কাটিয়ে মানুষ কিন্তু অফিস আদালত করতে হচ্ছে এবং এই অফিস আদালত করার কারণে কিন্তু মানে মানুষ কাজের জন্যই কিন্তু ঘর থেকে বের হচ্ছে। তবে কিছু মানুষ কিন্তু অযথাও কিন্তু ঘর থেকে বের হয়েছেন। আমরা কিন্তু এরকমও পেয়েছি রাজধানীর বিভিন্ন সড়ক মহাসড়ক কিংবা অলিতে গলিতে কিন্তু অনেক মানুষ একেবারে বলা যায় যে অকারণেও কিন্তু কেউ আড্ডা দিচ্ছেন। বিশেষ করে এটা বলে রাখা যায় যে আমরা দেখেছি যে পুরান ঢাকা এলাকার লালবাগে এই মুহূর্তে আমি রয়েছি। লালবাগের অলিতে গলিতে কিন্তু আমরা যেটি দেখছি যে ধানমন্ডি কিংবা মিরপুর শাহবাগ কিংবা ফার্মগেটের তুলনায় এই এলাকাগুলোতে অর্থাৎ পুরান ঢাকা এলাকাগুলোতে কিন্তু মানুষের চলাচল একটু বেশি। এখানে দোকানপাটও বেশ খোলা রয়েছে এবং মানুষও কিন্তু চলাচল করছে। আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে বিনা প্রয়োজনে বেরিয়েছেন এবং আমরা বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর টহল দেখেছি। তারা যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছে তাদেরকে জরিমানার আওতায় আনাচ্ছে, আর যারা প্রয়োজনীয় কারণ দেখাতে পারছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি বলা যায় এই ছিল রাজধানীর লালবাগ এলাকা থেকে আমার কাছে। চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকরাম। ধন্যবাদ বেলায়েত। সিলেটে বিভাগে আজকে সকাল পর্যন্ত 253 জন আক্রান্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে 8 জন। এই যখন পরিস্থিতি, আজকে 5ম দিনের মধ্যে লকডাউন চলছে সিলেটের 16টি পয়েন্টে 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকা মিলে 16টি পয়েন্টে 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে টাস্ক ফোর্সে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সব কিছু মিলে প্রত্যেকটি জায়গাতে টহল পুলিশ রয়েছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে। আমরা এখন আছি সিলেট নগরী একেবারে প্রবেশ মুখে, দক্ষিণ সুরমা এলাকার থেকে যে শহরে প্রবেশ করে সেই ব্রিজের মুখেই রয়েছে হুমায়ুন রশিদ চত্বরে। এই জায়গায় পুলিশের আপনারা দেখতে পাচ্ছেন চেকপোস্ট বসাচ্ছে। একটু পরিসংখ্যান দিতে চাই দর্শকদের, এই পর্যন্ত এই 5 দিনে আজকে সকাল পর্যন্ত 20 জন মারা গিয়েছে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এবং 1185 জন আক্রান্ত হয়েছে এবং লকডাউন চলাকালীন গতকালকে পর্যন্ত 4 দিনে 8 লাখ টাকার মতন জরিমানা করা হয়েছে। 702টি মামলা করা হয়েছে সিটি কর্পোরেশন এবং 13টি উপজেলা মিলে। সব কিছু মিলে বলা যায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সবাই মিলে যে টাস্কফোর্স করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা চালাচ্ছে মানুষ যেন ঘর থেকে বের না হয়, অপ্রয়োজনে ঘর থেকে বেরোনো হয়। কিন্তু বিভিন্ন অজুহাতে মানুষজন ঘর থেকে বেরিয়ে এসছে। করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি মানতে যে হয়তো তারা কোনোভাবেই রাজি নয়। এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন রশিদ চত্বরে চেকপোস্ট বসিয়েছে যে বিভিন্ন জন বিভিন্ন শহরে ঢুকছে বিভিন্ন যানবাহন নিয়ে, বিভিন্ন অজুহাত নিয়ে। আগামী 14 তারিখ পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে। এই সময় পর্যন্ত মানুষ যদি একটু ঘরমুক্ত থাকে তাহলে হয়তো করোনার যে উদ্যোগতিটা কিছুটা কমবে বা দমন হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের যারা আছেন, তারা কর্মকর্তা সহ চিকিৎসকরা। মোটামুটি ইমায়ে ছিল সিলেটের যে করোনা পরিস্থিতি এবং লকডাউন তার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতি এবং লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির, এবং তার আগে রাজধানী লালবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আবারও গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল নারায়ণগঞ্জ।
এবার পুড়লেন কাঁচপুরের আলনুর পেপার অ্যান্ড বুটস মিল কারখানার 4 নিরাপত্তা কর্মী। এদের 3 জনেরই দেহের 68 থেকে 78% পুড়ে গেছে। লাইনের লিকেজ থেকে গ্যাস ছড়িয়েই এমন বিস্ফোরণ বলছে ফায়ার সার্ভিস। শ্রমিকদের অভিযোগ, বারবার জানানোর পরও ত্রুটিপূর্ণ লাইনটি মেরামত করেনি কারখানা কর্তৃপক্ষ। মার্জিয়া মোমোর সহায়তায় নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের কাঁচপুরের আলনুর পেপার মিলে রোববার রাতে গ্যাসের রাইজারে লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুন নেভাতে এগিয়ে গেলে দগ্ধ হন সেখানকার 4 নিরাপত্তা কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। কিন্তু এর আগেই পুড়ে যায় যন্ত্রাংশ সহ বিপুল পরিমাণ কাঁচামাল। সিকিউরিটি গার্ড ছিল 2 থেকে 3 জন, আর একজন সহকারী ছিল। তারা কিছু পরিমাণে দগ্ধ হয়েছে। আমরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 3 জনের শরীরে 78% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক মুস্তাক আহমেদ। উনি 78% ফ্লেম বার্ন, সাথে ইনহেলেশন ইঞ্জুরি আছে, যেটাকে আমরা শ্বাসনালী প্রদাহ বলি। আসাদুজ্জামান 32 বছর, ওনার 75%। তফিজুল উনি 50 বছর, ওনার 68% ফ্লেম বার্ন। এদিকে অগ্নিকাণ্ডের পর কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত গ্যাস বন্ধ আছে, আমাদের তদন্ত চলতেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানাবেন। দুর্ঘটনার পর থেকেই পুরো কারখানার শ্রমিকদের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। তিস্তার সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধ শতাধিক চর ও দ্বীপচরের শত শত ঘরবাড়ি। পানিবন্দী হয়ে পড়েছে 2000 পরিবার। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হলেও এখনও ত্রাণ পৌঁছায়নি ভুক্তভোগীদের হাতে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বন্যা আসার আগেই এ নিয়ে 2 দফায় ডুবেছে চর শঙ্করদহ, কিসামতের চরসহ তিস্তাপাড়ের অর্ধ শতাধিক চর, দ্বীপচরের হাজারো মানুষ। একে তো করোনার অভিশাপ, তার উপর থেকে থেকে পানিবন্দী জীবন গ্রামের মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। হাড়িতে টান পড়েছে সরকারি বা বেসরকারি ত্রাণ নিয়ে কেউই এগিয়ে আসেনি। পানিবন্দী হয়ে আছি, বাসার থেকে বাইরে যেতে পারতেছি না। করোনা ভাইরাসে অনেক জিনিসের দাম বাড়া, কিন্তু কামাইও নাই, কিন্তু কিনতে পারছি না। আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন সরকার আমার বিধি কোনো চোখ দিতেছে না। সরকার দেশে লকডাউন, তার থেকে নদী দেশে ফিরে আমাদের আরো লকডাউন। লক্ষ্মীটারি ইউনিয়নের জনপ্রতিনিধি জানালেন তার 3টি মৌজায় 1500 পরিবারের 11000 মানুষ পানিবন্দী। লকডাউনে মানুষ তাদের কাজকর্ম নাই, তারা কোথাও যেতেও পারতেছে না, খেতেও মানে এমন অবস্থা তাদের, মানে তারা চলাফেরা যে করে খাবে তারও তো অবস্থা নাই। এদিকে আপাতত বেশি মাত্রায় পানি বাড়ার শঙ্কা না থাকলেও বর্তমান পরিস্থিতি বেশ কিছুদিন স্থায়ী হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গা ভাঙছে আমরা জরুরি ভিত্তিতে ওগুলো মেরামত করছি। আমাদের প্রত্যেকটা ডিভিশনে পর্যাপ্ত বস্তা আছে, সুতরাং যে ধরনের বন্যা আসুক না কেন আমরা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত আছি। উপজেলা ত্রাণ দপ্তরের হিসেব অনুযায়ী গঙ্গাচড়া উপজেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 2000। ইতিমধ্যে 16 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও ছাড় দেওয়া হয়েছে 6 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় কাপ্তাই হ্রদের তীরে 5টি দোকান ধসে পড়েছে। কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় কক্সবাজারে লাল পতাকা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজ ও কক্সবাজার থেকে রিপোর্টার সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দেখলে মনে হয় আকস্মিক কোনো দুর্ঘটনায় বিধ্বস্ত বিভিন্ন স্থাপনা, কিন্তু তা নয়। অনেকটা সময় নিয়েই ধসে পড়েছে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার 5টি দোকান। দোকানগুলোর পেছনে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। খোঁড়াখুঁড়ি এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে দোকানের পাশের মাটিতে দেখা দেয় ফাটল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করায় সোমবার সকালে একে একে ধসে পড়ে দোকানগুলো। অপরিকল্পিতভাবে মাটি খনন করার কারণেই আমাদের মূলত আমাদের এই 5-6টা দোকান যা আছে সবগুলা ধসে পড়ছে। লোক চাইছি, রড চাইছি, তোরা বলে যে আমাদের কন্ট্রাক্টর কিছু বলে নাই, আমরা করতে গিয়ে করবো। সবাই বলছিলাম, বলার পরে উনি খোদায় কাজ আপনারা নিজেরাই করেন। দেখতে পাই যে এখানে কোনো লোক ছিল না, যারা ছিল 2-1 জন তারা বের হয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যানার ও লাল পতাকা টাঙিয়েছে জেলা প্রশাসন। গত 4 দিনে এখানে 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পৌর শহরের 12টি ওয়ার্ডের মধ্যে 8টিতেই পাহাড় ধসের আশঙ্কায় খোলা হয়েছে 12টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টি বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেবে প্রশাসন। তাদের জন্য আশ্রয়স্থল রাখা এবং আশ্রয় কেন্দ্রে যে খাবার, পানি ইত্যাদির ব্যবস্থা করা, এগুলো প্রশাসন সবসময় প্রস্তুত থাকে। এর আগে চলতি বর্ষা মৌসুমেই কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন 2 রোহিঙ্গা সহ 4 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। প্রকল্পের আংশিক কাজ দেখেই আলোচিত জিকে শামীমের ঠিকাদার সিন্ডিকেটকে দেয়া 10 কোটি টাকা ফেরত এনেছে গণপূর্ত অধিদপ্তর। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেসমেন্ট নির্মাণে বরাদ্দ দেওয়া ওই অর্থ জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। পাশাপাশি সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি করে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হুঁশিয়ারি দিয়েছেন, গণপূর্তে যেসব কর্মকর্তার যোগসাজশে এই অনিয়ম, শাস্তির আওতায় আসবেন তারাও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ক্যাসিনো কেলেঙ্কারিতে র্যাবের হাতে আটক হওয়ার আগ পর্যন্ত নামে বেনামে বহু প্রকল্পের কাজ ছিল বিতর্কিত জিকে শামীম সিন্ডিকেটের কবজায়। যদিও বিপত্তি বাধে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল প্রকল্পে 24 মাস সময় বেঁধে দিয়ে 2018 সালের অক্টোবরে জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 3টি বেসমেন্ট সহ 12 তলা বর্ধিত ভবন নির্মাণ কাজ। 4 মাসে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হয় 39 ফুট গভীর বেসমেন্ট নির্মাণ। আর এ কাজেই ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদার রক্ষায় 3 কিস্তিতে অর্থ ছাড়ের পর চতুর্থ ধাপে এসে বিল ছাড়াই দেয়া হয় অতিরিক্ত 10 কোটি টাকা। এ নিয়ে নানামুখী সমালোচনার পর গণপূর্ত অধিদপ্তর উদ্যোগ নেয় টাকা ফেরত আনার। তখনকার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী তাকে 10 কোটি 44 লক্ষ টাকা অ্যাডিশনাল পেমেন্ট করে দিয়েছিল। সিএজি দপ্তরের সঙ্গে আমরা পরামর্শ করে এই যে অতিরিক্ত 10 কোটি 44 লক্ষ টাকা দেওয়া হয়েছিল তাকে, সেই টাকা আমরা সরকারি কোষাগারে জমা করে দিয়েছি। এই অনিয়মে জড়িত কর্মকর্তারাও রেহাই পাবে না, এমন হুঁশিয়ারি দিয়ে প্রধান প্রকৌশলীর দাবি শুরু হয়েছে শুদ্ধি অভিযান। যে কর্মকর্তা এটার সঙ্গে যুক্ত ছিলেন তাকে সেই পদ থেকে অপসারণ করে রিজার্ভে নিয়ে আসা হয়েছে। গণপূর্ত দপ্তরে জিকে শামীমের মতো এই সমস্ত সিন্ডিকেট আমরা আশা করি আর এটা হবে না। যদিও অর্থনীতিবিদরা বলছেন আইন প্রয়োগের ঢিলেমির কারণেই এমন অনিয়ম। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 10 কোটি টাকা উদ্ধার করে সেটা সরকারি কোষাগারে জমা হয়েছে, এটি আমি মনে করি একটা বেস্ট প্র্যাকটিস। আমাদের অনেক সময় অনেক রুলস আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা ঠিকমতো দেখতে পাই না। এবং যদি কেউ ব্রেক করে তার জন্য যদি শাস্তি আপনি না দেন, তাহলে অন্যরা কিন্তু সেখান থেকে কোনো লেসন লার্ন নিতে পারবেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু গণপূর্ত অধিদপ্তরেরই 17টি প্রকল্প বাগিয়ে নেয় জিকে শামীমের ঠিকাদারি সিন্ডিকেট, যার সবগুলো বাতিল করে আবারও দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ঠিকাদার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি ও কোরবানির ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। প্রথম দিন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর শুরু হয় কার্যক্রম। ব্যাপক চাহিদার মুখে পণ্য শেষ হয়েছে 2 থেকে 4 ঘন্টার মধ্যে। তবে ট্রাকের পেছনে দাঁড়ানো ভোক্তাদের মধ্যে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। টিসিবি বলছে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ। কার আগে কে পণ্য হাতে পাবেন সেই প্রতিযোগিতায় কঠোর লকডাউনের মধ্যেও টিসিবির ট্রাক সেল কার্যক্রমে উধাও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। বাজার দর থেকে টিসিবির পণ্যের দাম বেশ কম, চাহিদা বেশি। তাই তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নানা শ্রেণী পেশার ভোক্তাদের। দীর্ঘ অপেক্ষার পর যেন খালি হাতে ফিরতে না হয়, সেজন্য বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। করোনা সবাই বেকার, 2 টাকা কমের জন্য সবাই সিরিয়াল দিতেছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য টিসিবি হচ্ছে সবচেয়ে ভালো একটা পন্থা। সব দিক দিয়ে সমস্যা, এই জন্য এদিকে একটু কমে পাই, মূল্যে পাই, আমরা এখানে আসছি। বিক্রি শুরু করছি 12টায়। পণ্য না পাওয়ার আশঙ্কাতেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না বলে জানালেন ভোক্তা ও ডিলাররা। কার আগে কে নিবে, সিরিয়াল মেইনটেইন নাই, মানে যে যেভাবে পারে আর কি। না, আমাদের স্বাস্থ্যবিধি আসলে যেটা সরকারি নির্দেশনা, এটা অমান্য হইতেছে। 1.5 ঘন্টা রোদ্রে দাঁড়ায় আসছি, এখনো পাইনি। তেল পাবো না, শুধু চিনি আর ডাল দিবে। এখানে 1 টাকা 2 টাকা আসলে মানে সবাই পেয়ে যেত। মাল বেচা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন যে পরিমাণ লোক আছে আমরা পুরো কভার করতে পারবো না। করোনাকালে টিসিবির পণ্যের চাহিদা বেড়েছে, তাই বাড়ানো হয়েছে পণ্যের পরিমাণ ও ট্রাকের সংখ্যা। গতকালকে কোনো টাকা জমা করতে পারি নাই, আজকে সকালে ব্যাংকিং আওয়ার খোলার পরে টাকা জমা নিয়ে পণ্য দেওয়ার কারণে এই জন্য একটু দেরি হয়েছে। আগামীকাল এই সমস্যাটা থাকবে না। চাহিদা বেড়ে যাওয়ার ফলে আগে যেটা 400টায় করতাম, এখন 450টা ট্রাকের মাধ্যমে হচ্ছে। পণ্য আগে
1800 থেকে 2000 কেজি দেওয়া হলো, এবার 2100 থেকে 2200 কেজি করে দেওয়া হচ্ছে। সচেতনতার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রতিটাকে সর্বোচ্চ 800 কেজি চিনি, 600 কেজি মসুর ডাল আর 1200 কেজি সয়াবিন তেল বরাদ্দ দিয়ে সারা দেশে 450 ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, যা চলবে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কোরবানি যতই ঘনিয়ে আসছে, পশু বিক্রি নিয়ে ততই দুশ্চিন্তা বাড়ছে বাগেরহাটের খামারিদের। বিশেষ করে কোটি টাকা মূল্যের 3টি গরুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন খামারি। যদিও চিন্তার কারণ নেই জানিয়ে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে অনলাইনে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের খামারি আবুল হোসেন শেখ 3 বছর ধরে এই 3টি গরু পরম যত্নে লালন পালন করে আসছেন। এরই মধ্যে ভৈরবের ওজন 1800 কেজি, এছাড়া মধুমতি 1700 কেজি আর সুখী 1300 কেজি ওজনের। করোনার কারণে গত বছর কোরবানিতে বিক্রি করতে না পারায় এবারও শঙ্কায় রয়েছেন তিনি। এগুলোর পিছনে প্রতিদিন কমপক্ষে 3000 টাকা ব্যয় হয়। দেশীয় ফলমূল আর ঘাস খাইয়ে বড় করছেন এদের। বর্তমানে এগুলোর দাম ধরা হয়েছে 1,05,00,000 টাকা। বছর করায় 10 কেজি করে খাবার দিই। সকালবেলা এসে দেখি পরিচর্যা করে খুব সুন্দরভাবে, আর আমরা খুব গর্বিত আমাদের এলাকায় এরকম 3টি বড় বড় গরু দেখে। ন্যায্য দাম এই গরু 2-3 যে পায় হোসেন ভাই। 1800 কেজি গরু এই দেখলাম প্রথম। ন্যায্য মূল্য পেলে এবারই বিক্রি করতে চান খামারি। গত বছর বিক্রি করতে পারিনি, এবছর কুরবানিতে বিক্রি করার ইচ্ছা। আমি 3টে গরু আমি 1,05,00,000 টাকা দাম চেয়েছি। ন্যায্য মূল্য পেতে অনলাইনে জেলার বাইরের ক্রেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের গবাদি পশু যাতে তারা ক্রয় বিক্রি করতে পারে, সেজন্য আমরা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং তারা সহযোগিতা নিচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বাগেরহাটে কোরবানির জন্য 36,985টি পশু প্রস্তুত রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। এবার ঢাকায় কোরবানির পশু আনতে ক্যাটল সার্ভিস চালু করছে বাংলাদেশ রেলওয়ে। তেজগাঁও রেল স্টেশনে নামবে গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে 6টি ট্রেন। গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। নাজমুস সালিহের প্রতিবেদন। সড়ক পথে যানজট সহ নানা ঝক্কি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে ঢাকায়। কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ক্যাটল সার্ভিস নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর পশু পরিবহনের সুযোগ ছিল শুধুমাত্র ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সাথে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। গত বছর 2টি ট্রেন চললেও এবার চলবে 6টি ট্রেন। ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। অলরেডি মাঠ পর্যায়ে আমাদের লোকজন প্রশাসনিকভাবে ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করা, খামারিদের সঙ্গে যোগাযোগ করা, সবার সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করতেছে। স্থান স্বল্পতার কারণে এবার কমলাপুর নয়, গরু নামানো হবে তেজগাঁও রেল স্টেশনে। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। ভাড়া খুবই রিজনেবল। চাহিদার উপর নির্ভর করে যে কয়টা ট্রেনে আমাদের দরকার হবে আমরা সেই কয়টা ট্রেনে প্রোভাইড করব। পশু পরিবহনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আরএনবি এবং রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইউরো ফুটবল উপভোগের সমর্থকরা ছুটছেন এক দেশ থেকে আরেক দেশে। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মেতে উঠছেন উল্লাসে। ভারতীয় ভ্যারিয়েন্ট আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। গবেষণার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয় 9টি উট পাখি। মাত্র 2 বছরেই এক একটির ওজন 100 কেজি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন উট পাখির মাংস রেডমিট জাতীয় হলেও এতে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ কম। প্রকল্প প্রধানের মতে খামারিরা উৎসাহী হলে এর মাংস উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2 বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে 3টি উট পাখির বাচ্চা গবেষণার জন্য আনা হয় সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে। এখন প্রতিটির ওজন দাঁড়িয়েছে 100 কেজির ওপরে। দ্রুত বর্ধনশীল হওয়ায় আরও 6টি উট পাখি আনা হয় পরে। মাত্র 1 বছরে তাদের এক একটিরও ওজন এখন প্রায় 60 থেকে 70 কেজি। বিশেষজ্ঞরা বলছেন উট পাখির রেডমিট জাতীয় মাংস হলেও ন্যূনতম পর্যায়ে রয়েছে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ।
তৃণ গুল্ম জাতীয় ঘাস লতাপাতা প্রধান খাদ্য হওয়ায় উটপাখি বাড়ে দ্রুত, ব্যয়ভার তুলনামূলক কম। শান্ত প্রকৃতিরও মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করায় এদের পালন করাও সহজ। আমাদের শেডের ভিতরে যেগুলো ঘাস আছে সেই ঘাসগুলো উটপাখি খুব পছন্দ করে। প্রায় 5টা, 5:30, 6টার দিকে এই উটপাখিগুলো আমরা আবার ভিতরে ঢুকায় রাখি। মানুষজন যদি কখনো তাদের কাছে আসে তারা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে ভালোবাসে। প্রাপ্তবয়স্ক হতে 32 থেকে 34 মাস লেগে যায় যখন ডিম দিবে আর কি। প্রকল্প প্রধানের মতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের খামারিদের মাঝে এটি ছড়িয়ে দেয়া গেলে বাংলাদেশ দ্বিগুণ পরিমাণ মাংস উৎপাদনে সক্ষম হবে। গবেষকদের মতে উটপাখি পালন ব্যাপক সম্ভাবনা জাগিয়ে তুলছে। এটিকে বাস্তবমুখী করা গেলে দ্বিগুণ আমিষ জাতীয় খাদ্য বিদেশে রপ্তানি করা সম্ভব। এটা রেড মিট হলেও এখানে আয়রনের পার্সেন্টেজটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এটা মানে আয়রনের একটা চাহিদা পূরণ করে। কোলেস্টেরল সেই সাথে ফ্যাটের পরিমাণটা কম থাকে, তো যার কারণে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পালনকারীরা জানান, যখন উটপাখির বাচ্চাগুলো দেশে আনা হয় তখন এক একটির ওজন ছিল মাত্র 1 কেজি করে। সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের কলকাতায় ভুয়া ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দুপুরে কলকাতা কর্পোরেশন ঘেরাও অভিযান নিয়ে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় মহানগরী। ঘটনাস্থল থেকে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুব্রত আচার্য। সুব্রত, গণতন্ত্রে সরকারি বিভিন্ন কাজে যেমন তারা ভালো কাজ করে, আবার খারাপ কাজগুলো করলে গণতন্ত্রে বিরোধীরা সমালোচনা করে। আপনি জানেন যে গত মাসের 22 তারিখে কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একজন গ্রেপ্তার হয়েছে, দেবাঞ্জন দেব, এবং তার গ্রেপ্তারের পর জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা কর্মী মন্ত্রীদের সঙ্গে তার সখ্যতা ছিল এবং উনি ভুয়ো আইএস অফিসার পরিচয় দিয়ে কলকাতা কর্পোরেশন সহ রাজ্য সরকারের সচিবালয় নবান্নের বিভিন্ন প্যাড জাল করে কিন্তু বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রকমের ভুয়ো ব্যবসা ফেদে এসেছিল। এই জায়গাতেই হচ্ছে বিরোধীদের প্রতিবাদ, এবং আজকে সেই প্রতিবাদের এই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি কলকাতায় প্রায় 2 ঘন্টা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এবং সেই রণক্ষেত্রের জন্য কিন্তু কলকাতা পুলিশ বিজেপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে এবং নেত্রীকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গিয়েছে, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে আটক রয়েছেন। এবং যেটা মনে করা হচ্ছে সাধারণ ক্ষেত্রে এই ধরনের প্রতিবাদের ক্ষেত্রে যা হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় এবং সে লালবাজার থেকে পরে মুচলেকা এবং ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে তারা বেরিয়ে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিরোধিতা কেন, এবং বিরোধিতা এই মুহূর্তে বিরোধিতা কেন? আপনি জানেন যে অতিমারির মধ্যে অত্যন্ত সংবেদনশীল যে বিষয়টি যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন নিয়ে ভুয়ো ভ্যাকসিন নিয়ে কিন্তু প্রায় 200 জনকে দেওয়া হয়েছিল। এবং আজকে এই আন্দোলন কারা করেছে? বিজেপি, এবং বিজেপি এই মুহূর্তে কিন্তু রাজ্যের যে বিধানসভা তাদের কিন্তু প্রধান বিরোধী দল, এবং সরকার গঠনের পর এই প্রথম তাদের কোনো হাতে একটি আন্দোলনের ইস্যু এসছে, এবং এই ইস্যুতে আজকেই কিন্তু তারা রাজপথ গরম করেছে। সুতরাং আপনি জানেন যে বিধানসভা বিজেপি তাদের ভাষায় আশানুরূপ ফল করতে পারেনি, এবং সে কারণে নেতাকর্মীরা নির্জীব হয়ে গিয়েছিল বিজেপির আজকে নেতৃত্বের কাছে। কিন্তু আজকে তাদের নির্জীব হয়ে যাওয়ার যে যারা কর্মী আছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু আজকের যে আন্দোলনটি সেটি কিন্তু দেখেছি আমরা সক্রিয়ভাবে বিজেপির শীর্ষ নেতৃত্বরা কিন্তু মাঠে নেমেছিলেন। যদিও শেষ পর্যন্ত কলকাতা পুলিশের কঠোর অবস্থানের কারণে কিন্তু কলকাতার যে পৌরসভা ভবনের আশেপাশে তাদেরকে ঘেঁষতে দেওয়া হয়নি। তো সব মিলে এই আন্দোলন কিন্তু আগামীতে আরো কয়েকদিন আমাদের দেখতে হবে। ইমা, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিজেপির যে আন্দোলন, আমার কাছে থাকা সবশেষ। ইমা, কলকাতায় ভুয়া ভ্যাকসিন কাণ্ডের বিজেপির যে আন্দোলন, সে আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার কারণে দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকায় খাদ্যসহ নানা সংকটের মধ্যে পড়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এদিকে সরকার বিদেশিদের বৈধকরণের মেয়াদ বাড়ালেও এর সুফল পাচ্ছেন না অনেকেই। পাসপোর্ট নবায়নের আবেদন করে 5-6 মাসেও পাচ্ছেন না নতুন পাসপোর্ট। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ থাকার ঝুঁকিতেই রয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। করোনার বৈশ্বিক মহামারীর প্রভাবে খাদ্যসহ নানা সংকটের মধ্যে পড়ে এখানে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে চাকুরি হারিয়ে অনেকে দেশেও ফেরত যেতে পারছেন না। মালয়েশিয়ার সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফেরা যাচ্ছে না।
দেশটিতে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেও চলমান রয়েছে ইমিগ্রেশন বিভাগের ধরপাকড় অভিযান। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। 1 মাস ধরে আমরা অনেক কষ্টের ভেতরে রয়েছি, কাজ নাই, কাম নাই, টিকিট কেটে বসে আছি আজ 1 মাসেরও বেশি। ফ্লাইট বন্ধ থাকার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না। বাংলাদেশ সরকার যেভাবে স্বাস্থ্যবিধি যেই প্রক্রিয়া চালু করে, আমরা ওই প্রক্রিয়া মেনেই আমাদের দেশে যেতে চাই। মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধকরণের মেয়াদ বাড়ালেও বাংলাদেশিদের কাছে হঠাৎ করেই যেন সোনার হরিণ হয়ে উঠেছে পাসপোর্ট। নবায়নের জন্য আবেদন করে অনেকে 5-6 মাসেও পাচ্ছেন না নতুন পাসপোর্ট। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা অবৈধ থাকার ঝুঁকিতেই থাকছেন। করোনায় বিপর্যস্ত এসব প্রবাসীদের এমন দুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সাড়ম্বরে উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস। করোনার ধকল কাটিয়ে 1 বছরেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখন শুধুই এগিয়ে যাওয়ার সময়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজি উৎসব। বিশ্বের বৃহৎ বিপণী বিতান মেসিজের উদ্যোগে নিউ ইয়র্কের ইস্ট রিভার থেকে আকাশ পানে ছোড়া হয় ফায়ার ওয়ার্কসের 65,000 শেল। বর্ণিল এই আয়োজন দেখতে অন্যান্য অঙ্গরাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকেও আসেন অসংখ্য মানুষ। খুবই ভালো লাগছে, কারণ লাস্ট ইয়ার আমরা এই আনন্দটা করতে পারিনি। এইবার যেভাবে এই আতশবাজি হচ্ছে অসাধারণ এক দৃশ্য, খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটি আয়োজন। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং অপরিহার্য কর্মীদের সৌজন্যে বারবিকিউ পার্টির আয়োজন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ন্যাশনাল মলে ফার্স্ট লেডিকে নিয়ে ফায়ার ওয়ার্কস উপভোগ করেন তিনি। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন, করোনা মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 245 years ago, we declared our independence from a distant king. Today, we are closer than ever to declaring our independence from a deadly virus. আতশবাজি ছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ, কুচকাওয়াজ ও কনসার্ট। 1 বছর বিরতির পর জাঁকজমকপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দীর্ঘদিন পর বিপুল সংখ্যক মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন। উৎসবের আমেজ সর্বত্র। করোনা মহামারীর পর এই স্বাভাবিক অবস্থা বজায় থাকুক, এখন সেটাই সবার প্রত্যাশা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভার, নিউ ইয়র্ক। ইউরোর শিরোপা জয়ের লড়াইয়ে নিজ নিজ দলকে সমর্থন জানাতে ফুটবল প্রেমীরা ছুটছেন এক দেশ থেকে আরেক দেশে। উৎসবের আবেগে একে অপরের সাথে মিলিত হচ্ছেন করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে। জার্মানি মিউনিক থেকে তাই জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দুরন্ত গতিতে চলছে ইউরোপ আর যুক্তরাজ্যের শহরগুলোতে ফুটবলের মহোৎসব। তাই তো ফুটবল প্রেমীরা ছুটছেন বুদাপেস্ট থেকে বুখারেস্ট, আবার কখনো মিউনিক থেকে রোম হয়ে লন্ডনের ওয়েম্বলিতে। দর্শকদের চাওয়া শুধু একটাই, নিজ দলকে মনে প্রাণে সমর্থন জোগানো। শুধু ফুটবল কেন, জগতের সকল উৎসব কি আর একা একা হয়? তাই তো করোনাকে ভুলে মাঠে ঘাটে, পথে প্রান্তরে, রেস্তোরাঁ বা বার প্রায় সবগুলোই এখন ফুটবল প্রেমীদের দখলে। আর এই সুযোগেই ডেল্টা ভেরিয়েন্ট হয়ে উঠছে আরো ভয়ঙ্কর, এমনটাই জানাচ্ছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। দেখুন, ফুটবলকে ঘিরে ইউরোপের কোথাও করোনার নিয়ম নীতি মানা হচ্ছে না। মিউনিকে যদিও মাত্র 14,000 দর্শক খেলা দেখার সুযোগ পেয়েছে, সেখানে বুদাপেস্ট, স্কটল্যান্ড ও লন্ডনে খেলা দেখতে ভিড় করেছে 5 গুণ বেশি দর্শক। উয়েফার বিষয়টার দিকে কড়া নজর দেওয়া উচিত। এখন শুনছি ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত থাকবে 60,000 দর্শক, অথচ করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে সেখানেই সবচেয়ে বেশি আক্রান্ত।
deutlich weniger machen sollen. Und ich sehe ja jetzt, aber offenbar, dass nichts বিশ্বের সবার চোখ এখন ফুটবলে। দারুণ এই উৎসবটি মিস হোক সেটা কেউই চায় না, কারণ শিরোপার এমন উৎসব আসে প্রতি 4 বছর পর পর। তাই আমি মনে করি স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে টিকা নেওয়া থাকলে উৎসবে শামিল হওয়াই যায়। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল সহ ফাইনালের লন্ডনের ওয়েবলি স্টেডিয়ামে উপস্থিত থাকবে কমপক্ষে 60,000 দর্শক। এমন খবরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কড়া সমালোচনায় বিভিন্ন দেশের ভাইরোলজিস্ট বা সংক্রমণ বিশেষজ্ঞরা। ফুটবল সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বড় কোনো ইভেন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা রুখতে এখনই সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বায়ার্নের মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কত ক্রিটিক্যাল অবস্থার থেকে ডেভেলপ করেছে, এখন তো মরণ অবস্থায় সে। এখন দেখেন আপনার যায় কি অবস্থা আমার। করোনায় রেকর্ড 164 জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ প্রায় 10,000, আক্রান্তদের অর্ধেকই গ্রামের। আরও 7 দিন বাড়ল কঠোর বিধিনিষেধ, 5ম দিনে যানজটের নগরী ঢাকা। এবং ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির প্রথম দিনেই হুমড়ি খেয়ে পড়লেন ভোক্তারা। কোরবানির পশু পরিবহনে রেলের ক্যাটল সার্ভিস, গরু প্রতি খরচ 500 টাকা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।